হায় রে দিদিমণি, চাবুক মেরে কি আর বেটা ছেলে জব্দ করা যায়? ওদের একটু একটু করে সইয়ে সইয়ে জ্বালিয়ে পুড়ে মারতে হয়, পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হয়। বেটা ছেলে ঢিট করবার দাবাই হলো আলাদা। এমন কোনো লোক নেই যে সে হাসতে পছন্দ করে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের একটা দারুণ মজাদার হাসির গল্প শোনাতে চলেছি, পরশুরামের জয়হরির জেব্রা। আশা করছি সকলের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই আখ্যানের নায়ক জয়হরি হাজরা, নায়িকা বেতসী চাকলাদার, উপনায়ক উপনায়িকা গুটিকতক জন্তু, যথা একটি বিলাতি কুত্তা, একটি দেশি কুত্তি, একটি আরবি ঘোড়া এবং একটি ভারতীয় জেব্রা। লেডিজ ফার্স্ট এই আধুনিক নীতি অনুসারে প্রথমে বেতসীর পরিচয় দেব, তারপর জয়হরির কথা বলব। জন্তুদের অবতারণা যথাস্থানে করলেই চলবে। বেতসী বিলাতে জন্মেছিল রানী দ্বিতীয় এলিজাবেথের 5 বছর পরে। তার বাবা ব্রিটিশ ভক্ত ছিলেন, সেজন্য মেয়ের নাম এলিজাবেথ রেখেছিলেন, সংক্ষেপে বেটসি। কিন্তু সে নাম পরে বদলানো হলো। ভারতবর্ষে ফেরার সময় জাহাজে একজন ইংরেজ স্ত্রীলোক বেটসির মাকে ডার্টি নিগার বলেছিল। তাতেই রেগে গিয়ে তিনি তখনই মেয়ের বেটসি নাম বদলে বেতসী করলেন। বেতসীর বাবা প্রতাপ চাকলাদার ধনীর সন্তান। এদেশে শিক্ষা সমাপ্ত করে সস্ত্রীক বিলাত গিয়েছিলেন এবং সেখানে 5-6 বছর বাস করে কৃষি ও পশুপালন শিখেছিলেন। ফিরে এসে উলুবেড়ের কাছে তার পৈতৃক জমিদারি হোকলা বেড়েতে 300 বিঘা জমির উপর ফুল, ফল, বাঁধাকপি, ফুলকপি, বিট, গাজর, টমেটো ইত্যাদি বাগান এবং বিস্তর গরু রেখে ডেয়ারি ফার্ম করলেন। তাছাড়া ভেড়া, ছাগল, শুয়োর, মুরগি, হাঁস পুষে তারও ব্যবসা চালাতে লাগলেন। একটি উত্তম বাগান বাড়ি বানিয়ে সপরিবারে সেখানে বাস করতেন। মাঝে মাঝে কলকাতায় যেতেন। 17 বৎসর পরে ব্যবসা ভালোই চলল, লাভও প্রচুর হতে লাগলো। তারপর প্রতাপ চাকলাদার মারা গেলেন। বেতসীর মা অতসী মুশকিলে পড়লেন। স্বামীর হাতে গড়া অত বড় ব্যবসাটি চালাবার ভার কাকে দেবেন? তার ছেলে নেই, একমাত্র সন্তান বেতসী। নায়েব হরকালী মাইতি কাজের লোক বটে, কিন্তু অত্যন্ত বুড়ো হয়েছেন, তার উপর নির্ভর করা চলে না। স্থির করলেন সব বেচে দিয়ে কলকাতায় চলে যাবেন। কিন্তু বেতসী বলল, কিছু ভেবো না মা, আমি চালাবো, বাবার কাছে সব শিখেছি। অতসী ভরসা পেলেন না। তবু মেয়ের জেদ দেখে ভাবলেন 2 বছর দেখাই যাক না, তারপর না হয় বেঁচে ফেলা যাবে। একটু উপযুক্ত জামাই যদি পাওয়া যায় তবে তার কোনো ভাবনা থাকে না। কিন্তু মেয়েটা যে বেয়ারা, এত বয়সেও তার কাণ্ডজ্ঞান হলো না। অতসী উঠে পড়ে জামাইয়ের খোঁজ করতে লাগলেন। মেয়েকে নিয়ে ঘন ঘন কলকাতায় গেলেন, পার্টি দিলেন, বহু পরিবারের সঙ্গে মিশলেন, বাছা বাছা পাত্রদের ভোগলা বাড়িতে নিমন্ত্রণ করে আনলেন। কিন্তু কিছুরই ফল হলো না। প্রতাপ চাকলাদারের সম্পত্তির লোভে অনেক সুপাত্র আর কুপাত্র এগিয়ে এসেছিল, কিন্তু বেতসীর সঙ্গে 2 দিন মেশার পরেই সরে পড়ল। তার গড়ন ভালো, রং বড় ফর্সা, কিন্তু মুখে লাবণ্যের অভাব আছে। সে মেমের মতন ব্রিচেস পরে ঘোড়ায় চড়ে আর 300 বিঘা ফার্ম পরিদর্শন করে, কর্মচারীদের উপর হুকুম চালায়, শাসনও করে। তার উপর তার রূপ চিত্তাকর্ষক নয়, মেজাজও উগ্র। সেজন্য তার মায়ের সব চেষ্টা ব্যর্থ হলো। বেতসী বলল, তোমার জামাই না জুটলো তো বড় বয়েই গেল। আমি কারোর তোয়াক্কা রাখি না, বাবার ফার্ম একাই চালাবো। কিন্তু অতসী দেখলেন ফার্মের আয় আগের মতন হচ্ছে না। বেতসী তার মাকে আশ্বাস দিলে, কোনো ভয় নেই, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে। জয়হরি হাজরা নামটি সেকেলে, কিন্তু সেজন্য তার বাপ মাকে দায়ী করা যায় না। তার হরিভক্ত ঠাকুরদাই ওই নাম রেখেছিলেন। জয়হরি মধ্যবিত্ত গৃহস্থের সন্তান, লেখাপড়ায় খুব ভালো। একটা স্কলারশিপ জোগাড় করে বিলাত গিয়েছিল। সুতো আর কাপড় রাঙানো শিখে 3 বছর পরে ফিরে এলো। এসেই আমেদাবাদের একটি বড় মিলে তার চাকরি জুটে গেল। 2 বছর পরে তা ছেড়ে দিয়ে নিজেই একটা ব্লিচিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি খুললেন। সে কারখানা খুব ভালোই চলছিল, লাভও বেশ হচ্ছিল। তারপর একটা দুর্ঘটনা হলো। জয়হরির শিকারের শখ ছিল। গন্ডাল স্টেটের জঙ্গলে একটা বুনো শুয়োরের আক্রমণে তার পা জখম হলো। ঘা সারলো, কিন্তু জয়হরি একটু খোঁড়া হয়ে গেল। হাঁটবার সময় তাকে লাঠিতে ভর দিতে হয়। এর কিছু আগে তার বাপ মা মারা গিয়েছিল। সে তার কারখানা ভালো দামে বেচে দিয়ে
প্রতীক পুরনো বাস্তবিটা খাগড়াডাঙ্গায় চলে এলো। এই গ্রামটি হোগলাবেড়ের লাগোয়া। জয়হরির অর্থলোভ নেই, বিবাহেরও ইচ্ছা নেই। সে হিসাব করে দেখেছে তার যা পুঁজি আছে তাতে স্বচ্ছন্দে জীবন কাটিয়ে দিতে পারবে, কিন্তু যে বিদ্যা সে শিখেছে তার চর্চা একেবারে ছাড়তে পারল না। খাগড়াডাঙ্গার পুরনো ছোট বাড়িটা মেরামত করে বাসের উপযুক্ত করে নিল এবং সেখানেই নানা রকম পরীক্ষা করে শখ মেটাতে লাগলো। কিন্তু সুতো আর কাপড় চোবানো নয়, জীবন্ত জন্তুর গায়ে রং ধরানো। জয়হরির জমির এদিকে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, তার 3 দিকে ধান ক্ষেত। রাস্তার দিকে যে কাঁটা তারের বেড়া লাগিয়েছে তার সব দিকে ফণি মনসা আর ভ্যালেন্টা ইত্যাদি পুরনো বেড়াই আছে। তার বাড়ির সামনে এখন আর জঙ্গল নেই, সুন্দর একটি মাঠ হয়েছে। তার মাঝে মাঝে কয়েকটি গাছ আছে। বাড়ির পিছনের দিকে গোটা কতক চালাঘর উঠেছে, তাতে তার পোষা জন্তু আর কয়েকজন চাকর থাকে। জয়হরি এখানে আসার কয়েক মাস পরেই দেখা গেল তার বাড়ির সামনেই মাঠে হরেক রকম অদ্ভুত জানোয়ার চড়ে বেড়াচ্ছে। আশপাশের গ্রাম থেকে বহু লোক এসে দেখে যেতে লাগলো। বেতসির কাছে খবর পৌঁছলো, খাগড়াডাঙ্গায় একজন খোঁড়া বাবু আজব চিড়িয়াখানা বানিয়েছে, পয়সা লাগে না, কলকাতা থেকেও লোক দেখতে আসছে। বেতসির একটু রাগ হলো। চাকলাদার বংশ, এই অঞ্চলের সবচেয়ে মান্যগণ্য জমিদার, একজন বাইরের লোক এসে চিড়িয়াখানা বানিয়েছে, অথচ সেখানে একবার পায়ের ধুলো দেওয়ার জন্য বেতসি আর তার মাকে অনুরোধ করা হয়নি কেন? বেতসি শুনেছে লোকটার নাম জয়হরি হলেও সে নাকি বিলাত ফেরত, সুতরাং তাকে অবজ্ঞা করে উড়িয়ে দিতে পারল না। কৌতূহল দমন করতে না পেরে একদিন সকালবেলা সে তার প্রকাণ্ড কুকুর প্রিন্সকে সঙ্গে নিয়ে জয়হরির জন্তুর বাগান দেখতে গেল। তারের বেড়ার ফটকের কাছে দাঁড়িয়ে বেতসি অবাক হয়ে দেখতে লাগলো 3টে নীল রঙের ভেড়া চড়ে বেড়াচ্ছে। একটা সবুজ মেনি বেড়ালের কাছে 4টে বেগুনি বাচ্চা লাফালাফি করছে। একটা অদ্ভুত জানোয়ার ঘাস খাচ্ছে, গায়ের রং হলদে, তার উপরে ঘোর ব্রাউন রঙের ফোঁটা। বেতসি প্রথমেই ভেবেছিল চিতাবাঘ, কিন্তু দাড়ি আর শিং দেখে বুঝলো জন্তুটা আসলে ছাগল। একটু দূরে একটা ডোবার কাছে গোটা কত ময়ূরকণ্ঠী রঙের রাজহাঁস প্যাঁক প্যাঁক করছে। বাড়ির ছাদ থেকে হঠাৎ এক ঝাঁক লাল, নারঙ্গি, হলদে, সবুজ, নীল, বেগুনি রঙের পায়রা উড়ে চক্কর দিতে লাগলো, যেন কেউ রামধনু কুচকুচো করে আকাশে ছড়িয়ে দিয়েছে। বেতসি উপর দিকে চেয়ে দেখছিল। এমন সময় তার কানে এলো, নমস্কার, দয়া করে ভিতরে আসবেন কি? বেতসি মাথায় নামিয়ে দেখলো একজন সুদর্শন যুবা বেড়ার ফাটক খুলে দাঁড়িয়ে আছে, পরনে পাজামা আর পাঞ্জাবি, হাতে একটা মোটা লাঠি। প্রতি নমস্কার করে বেতসি বলল, আপনি জয়হরি বাবু? আমার কুকুর নিয়ে ভেতরে যেতে পারি কি? থ্যাঙ্কস। বেড়ার ভিতরের মাঠে এসে বেতসি বলল, অদ্ভুত সব জানোয়ার বানিয়েছেন, এর উদ্দেশ্য কিছু আছে না শুধুই ছেলে খেলা? জয়হরি সহাস্যে বলল, আর মাত্রই ছেলে খেলা, আমি এক নতুন রকমের আর্টের চর্চা করছি। লোকে কাগজ আর ক্যানভিসের উপর আঁকে, কাদা পাথর ধাতুর মূর্তি গড়ে, আমি তা না করে জীবন্ত প্রাণীর উপর রং লাগাচ্ছি। আমার মিডিয়াম আর টেকনিক একেবারেই নতুন। নীল ভেড়া, সবুজ বেড়াল, ছাগলের গায়ে বাঘের ছাপ, একে আর্ট বলতে চান নাকি? আগে হ্যাঁ, প্রকৃতির অন্ধ অনুকরণ হলো নিকৃষ্ট আর্ট। যা আছে তার বৈচিত্র্য সাধন এবং তাকে আরো মনোরম করাই হলো শ্রেষ্ঠ আর্ট। সুকুমার রায় লিখেছেন, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। কথাটা ঠাট্টা হলেও আর্টের মূল সূত্রই এতেই আছে। আমি তো মনে করি না। শুনেছি আপনি সুতো আর জামা কাপড় রাঙানো শিখে এসেছেন। এখানে সময় নষ্ট না করে কোনো মিলের চাকরি নেন না কেন? জানোয়ারের গায়ের রং লাগানো একটা বদ খেয়াল ছাড়া কিছুই না। সকলের দৃষ্টিতে বদখেয়াল নয়। আমাদের কলমিস্ত্রি রং বাহাদুর নানাত আমার কাজ দেখে খুব তারিফ করেছেন, বলেছেন সোভিয়েত সরকারকে 108টি লাল ঘুঘু উপহার পাঠালে বড় ভালো হয়। তিনি নেহেরুজির সঙ্গে এ সম্বন্ধে পরামর্শ করবেন। এই সময় বেতসির পিছন দিকে এমন একটা ব্যাপার ঘটলো যার ফল সুদূর প্রসারী। একটি গোলাপি রঙের দেশি কুকুর জয়হরির কাছে আসছিল। তাকে দেখেই বোঝা যায় মাসখানেক আগে তার বাচ্চা হয়েছে। বেতসির বিলাতি কুকুর প্রিন্স তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে বিস্তর স্বদেশী আর ভারতীয় কুকুরই দেখেছে, কিন্তু এমন পদ্মকড়ক বর্ণা শার্মেই পূর্বে তার নজরে পড়েনি। প্রিন্স বার কতক সেই গোলাপি কুত্তিকে প্রদক্ষিণ করে তার গা শুকলো, তারপর আর একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো। তখন গোলাপি হঠাৎ খ্যাক করে প্রিন্সের পায়ে কামড়ে দিয়ে পালিয়ে গেল। কেউ কেউ করতে করতে প্রিন্স বেতসির কাছে এলো। অগ্নিমূর্তি হয়ে বেতসি বলল, এ কি,
আপনার নেড়ি কুত্তি আমার প্রিন্সকে কামড়ে দিল আর আপনি চুপ করে রইলেন? জয়হরি বলল, আপনি ভয় পাবেন না, আমার কুকুরটার শরীরে কোনো রোগ নেই। কুকুররা এমন কামড়াকামড়ি করে থাকে, তাতে ক্ষতি হয় না। আপনি অনুমতি দেন তো আপনার কুকুরের পায়ে একটু টিংচার আয়োডিন লাগিয়ে দিতে পারি। আপনার হাতুড়ে চিকিৎসা আমি চাই না। কেন আপনার কুকুরকে রুখতে পারলেন না? কত বড় বংশে আমার এই অ্যালসেসানের জন্ম তা জানেন? প্রিন্সের বাপ ফ্রেডেরিক দি গ্রেট, মা মারাইয়া তেরেজা। আপনার নেড়ি কুত্তি একে কামড়াবে আর আপনি হাঁ করে দেখবেন? হঠাৎ হয়ে গেল, আগে টের পেলে আমি বাধা দিতাম, কিন্তু আসল দোষী আপনার কুকুর। ও কেন নেড়ি কুত্তির কাছে গেল? উচ্চ কুলোদ্ভব হলেও আপনার প্রিন্সের নজর ছোট। অনেক বোকা লোক পেন্ট করা মেয়ে দেখলে ভুলে যায়। প্রিন্সও সেই রকম নেড়ি কুত্তির গোলাপির রং দেখে ভুলেছে, জানে না যে ওটা কঙ্গো রেডের রং। কাছে গেছেই বলে প্রিন্সকে কামড়াবে? আপনি একটু স্থির হয়ে ব্যাপারটি বুঝবার চেষ্টা করুন। আমি যদি হঠাৎ আপনাকে অপমান করতাম, খবরের কাগজে যাকে বলে শ্লীলতাহানি, তাহলে আপনি কি করতেন? চুপ করে সইতেন কি? আপনাকে লাথি মারতাম, হাতে চাবুক থাকলে আচ্ছা করে কষিয়ে দিতাম। ঠিক কথা, সেরকম করাই আপনার উচিত হতো। নারী মাত্রেই আত্মসম্মান রক্ষার অধিকার আছে। আমাদের এই ভারতবর্ষ হচ্ছে বীরাঙ্গনার সতী নারীর দেশ। সেই ট্র্যাডিশন এদেশের কুত্তদের মধ্যেও একটু থাকবে, তার বৈচিত্র্য কি? ওসব বাজে কথা শুনতে চাই না। আপনি ওই নেড়িটাকে গুলি করে মারবেন কিনা বলুন, আর আমার প্রিন্সের যে ইনফেকশন হলো তার ড্যামেজ কি দেবেন বলুন। মাফ করবেন মিস চাকলাদার, কুত্তিটার বা আমার কিছুমাত্র অপরাধ হয়নি, শুধু শুধু দ্বন্দ্ব দেব কেন? বেশ, আমার উকিল আপনাকে চিঠি পাঠাবেন, আদালত আপনাকে রেহাই দেয় কিনা দেখব। বাড়ি ফিরে এসে বেতসী স্থির হয়ে থাকতে পারল না। তখনই মোটরে চড়ে উলুবেড়ে গেল। সেখানকার উকিল বিষ্ণু বাণুজ্যের সঙ্গে তার বাবার খুব বন্ধুত্ব ছিল। তাকে সব কথা উত্তেজিত ভাষায় তরবর করে জানিয়ে বেতসী বলল, ওই জয়হরি হাজরাকে সাজা দিতে হবেই জ্যাঠামশাই, যত টাকা লাগে খরচ করব। বিষ্ণুবাবু বললেন, আগে মাথা ঠান্ডা করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। যদি মনে করো যে তোমার কুকুরের রোগ হওয়ার ভয় আছে, তবে আজই ওকে কলকাতায় পাঠাও। বেলগাছিয়া হাসপাতালে অ্যান্টি র্যাবিস ইনজেকশন দিয়ে দেবে। কিন্তু মকদ্দমার খেয়াল ছাড়ো। জয়হরি কুকুরটা যদি খ্যাপা হতো আর তোমার কুকুরকে রাস্তায় কামড়ে দিত, তাহলেও কথা ছিল। কিন্তু তোমার কুকুর জয়হরির কম্পাউন্ডে ঢুকে কামড় খেয়েছে, এতে কোনো ক্লেম করা যায় না। মোকদ্দমা করলে লোক হাসবে। বিষ্ণুবাবু কিছুই করতে রাজি হলেন না। বেতসী তার কাছ থেকে সোজা মহাকুমা হাকিম অরুণ ঘোষের বাড়ি গেল। তাকে নিজের পরিচয় আর ব্যাপারটা জানিয়ে বলল, স্যার, আপনাকে এর প্রতিকার করতেই হবে। আপনি পুলিশকে অর্ডার দিন। জয়হরির খেকি কুকুরটা ডেঞ্জারাস, তাকে এখনই মারা দরকার। আর জয়হরি একটা বুজরুক শালটন, নকল জানোয়ার বানিয়ে লোক ঠকাচ্ছি। জন্তুর গায়ে রং ধরানো তো একরকম কুয়েলটিও বটে। তাকে অর্ডার করুন যেন 3 দিনের মধ্যে তার চিড়িয়াখানা ভেঙে দেয়। অরুণ ঘোষ একটু হেসে বললেন, আমি পুলিশকে বলে দিচ্ছি যেন জয়হরি বাবুর কুকুরটার খবর রোজ নেওয়া হয়। হাইড্রোফোবিয়ার লক্ষণ দেখলে অবশ্যই তাকে মেরে ফেলা হবে। কিন্তু জয়হরি বাবু যা করছেন তাতে তো বেআইনি নয়, সাধারণের অনিষ্টকরও নয়। তাকে তো আমি জব্দ করতে পারি না মিস চাকলাদার। বেতসী অত্যন্ত রেগে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। অনেকক্ষণ ভেবে ঠিক করলো সে নিজেই জয়হরিকে সাজা দেবে। আগে একটা আলটিমেটাম দেবে, তা যদি না শোনে তবে মার লাগাবে। লোকটা খোঁড়া, বেশি মারা ঠিক হবে না, এক ঘা চাবুক লাগালেই যথেষ্ট। জনকতক লোক যাতে জয়হরির নিগ্রহ দেখে, লোকে জানুক যে বেতসী চাকলাদার নিজেই বজ্জাতকে শাসন করতে পারে। বেতসী তার ধোবা নিমাই দাস আর সর্দার মালি গগন মণ্ডলকে ডেকে আনিয়ে বলল, ওহে, কাল সকাল 8টার সময় তোমরা জয়হরি হাজরা চিড়িয়াখানার সামনে হাজির থেকো। নিমাই বলল, সেখানে গিয়ে কি করতে হবে দিদি সাহেব? কিছু করতে হবে না, শুধু একটা তামাশা দেখবে। যে আগে আর ভাঙে নুটুকেও নিয়ে যাব? গগন মণ্ডল বলল, আমার ছেলে দুটোকেও নিয়ে যাব দিদি সাহেব। পরদিন সকালবেলা বেতসী তার আরবীয় ঘোড়ায় চড়ে একটা চাবুক হাতে নিয়ে জয়হরির মাঠের সামনে উপস্থিত হলো। নিমাই ধোবা আর গগনমালী তাদের পরিবারবর্গের সঙ্গে আগেই সেখানে হাজির ছিল। জয়হরি বেড়ার ধারে ফটকের কাছে দাঁড়িয়ে তার ভেড়া আর ছাগলের পরস্পর ঢু মারা দেখছিল। বেতসীকে দেখে স্তিমিত মুখে বলল, গুড মর্নিং মিস চাকলাদার, আপনার প্রিন্স ভালো আছে তো? প্রশ্নের উত্তর না দিয়ে বেতসী বলল, আপনার সঙ্গে একটা কথা আছে, একবার বাইরে আসুন। ফটকের বাইরে এসে জয়হরি বলল, হুকুম করুন। ঘোড়ার উপর সোজা হয়ে বসে বেতসী বলল,
দেখুন জয়হরি বাবু, আপনাকে একটা আলটিমেটাম দিচ্ছি। কাল আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন কিনা, আর সেই নেড়ি কুত্তিটাকে গুলি করবেন কিনা, নিতান্ত যদি মায়া হয় তবে গঙ্গার ওপারে বিদায় করবেন কিনা। জয়হরি বলল, দুঃখ প্রকাশে আমার কিছুমাত্র আপত্তি নেই। আপনি অকারণে আমার উপর চটেছেন, তাতে আমি দুঃখিত, কিন্তু ক্ষমা চাইতে বা নেড়ি কুত্তিকে মারতে বা তাড়াতে পারবো না। চাবুক তুলে বেতসী বলল, তবে এই নিন। বেতসীর চাবুক জয়হরির পিঠে পড়বার আগে একটি পারিপার্শ্বিক ঘটনাবলীর বিবরণ আবশ্যক। মাঠের একটা কদম গাছের আড়াল থেকে একটি জেব্রা বেরিয়ে এলো, কিন্তু বেতসীর সেদিকে নজর ছিল না। এই ভারতীয় জন্তুটি আফ্রিকার জেব্রার চাইতে কিছু ছোট, পেট একটু বেশি মোটা, কিন্তু গায়ের রং আর ডোরা দাগে কোনো তফাৎ নেই। অচেনা জানোয়ার দেখেই নিমাই ধোবার ভাগ্নে নুটু বলল, মামা ওটা কি গো? নিমাই বলল, চিনতে লাগছিস? ও তো আমাদের সইটাবি রে, সেই যে গাধিটার মাজায় বাদ ধরেছিল, বোচকা বইতে লাগতো। তাই তো জয়হরি বাবুকে 10 টাকায় বেচে দিনু। এখন ভালো খেয়ে আর জিরেন পেয়ে সৌরভীর কি রূপ হয়েছে রে। বাবু আবার চিত্তির বিচিত্তির করে বাহার বাড়িয়ে দিয়েছে। সৌরভী তার পুরনো মনিবকে চিনতে পেরে খুশি হয়ে এগিয়ে আসছিল। বেতসীর চাবুক যখন জয়হরির পিঠে পড়বার উপক্রম করেছে, ঠিক সেই মুহূর্তে সৌরভীর কণ্ঠ থেকে আনন্দধ্বনি নির্গত হলো, ভুঁচি ভুঁচি। তার অদ্ভুত রূপ দেখে আর ডাক শুনে বেতসীর ঘোড়ার সামনে দুপা তুলে করে উঠল। বেতসী সামলাতে না পেরে ধূপ করে পড়ে গেল, পড়েই অজ্ঞান। জ্ঞান ফিরে বেতসী দেখলো একটা ছোট গেলাস তার মুখের কাছে ধরে জয়হরি বলছে, এটুকু খেয়ে ফেলুন, ভালো বোধ করবেন। ক্ষীণ স্বরে বেতসী প্রশ্ন করলো, কি ওটা? বিষ নয়, ব্র্যান্ডি, খেলে চাঙ্গা হয়ে উঠবেন। আমি কি স্বপ্ন দেখছি? এখন দেখছেন না, একটু আগে দেখছিলেন বটে। আপনি যেন মহিষাসুর বধের জন্য খাড়া উঠিয়েছেন, কিন্তু আপনার বাহনটি হঠাৎ ভরকে গিয়ে আপনাকে ফেলে দিল। দেখে আপনার একটু চোট লেগেছে। নিমাই আর গগনের বউ ধরাধরি করে আপনাকে আমার বাড়িতে এনে শুয়েছে। ও কি করছেন? খবরদার ওঠবার চেষ্টা করবেন না, চুপ করে শুয়ে থাকুন। আপনার মায়ের কাছে লোক গেছে, ডাক্তার নাগের আনবার জন্য উলুবেড়েতে মোটর পাঠানো হয়েছে, তারা এখনই এসে পড়বেন। একটু পরে বেতসীর মা এসে পড়লেন। আরো কিছু পরে ডাক্তার নাগ তার ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন। বেতসীকে পরীক্ষা করে বললেন, হাতে আর কোমরে চোট লেগেছে, ও কিছু নয়, 4-5 দিনে সেরে যাবে। ডান পায়ের ফিবিউলা ভেঙেছে, সামনের সরু হাড়টা। হ্যাঁ, জোড়া লাগবে বই কি, ভয় নেই, খোঁড়া হয়ে যাবেন না, কিন্তু কয়েকদিন পরেই আগের মতো হাঁটতে পারবেন। আরে না, জয়হরি বাবুর মতো লাঠি নেবার দরকার হবে না। আজ কাঠ দিয়ে বেঁধে দেব, 3-4 দিন পরে সদর হাসপাতালে গিয়ে এক্সরে করাবো, তারপর প্লাস্টার ব্যান্ডেজ লাগাবো। দরকার হয় তো একজন নার্স পাঠাতে পারি। বেতসী নিজের বাড়িতে এলে ডাক্তার তার চিকিৎসার যথাচিত ব্যবস্থা করলেন। বিছানায় শুয়ে সে বিগত ঘটনাবলী ভাবতে লাগলো। নায়েক হরকালী মাইতি বহুদিনের পুরনো লোক। তার স্ত্রী মাইতি গিন্নি শয্যাগত বেতসীকে রোজ সন্ধ্যাবেলা দেখতে আসেন। বুড়ির মুখের বাঁধন নেই, কিন্তু তার এলোমেলো কথা আর বেতসী চটে না, বড় মজা পায়। পড়ে যাওয়ার 2 সপ্তাহ পরে বেতসী অনেকটা ভালো বোধ করছে। বিছানা ছেড়ে ইজি চেয়ারে বসেছে। মাইতি গিন্নি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সবে গেরুর ফের দিদিমণি, কপালে লিখন। ভদ্রলোকের ছেলের উপর কেনই বা তোমার রাগ হলো? কেনই বা মেম সাহেবের মতন ঘোড়সওয়ার হয়ে তাকে মারতে গেলে? তার তো কিছুই হলো না, লাভের মধ্যে তুমি ঠ্যাং ভাঙলে। তুমি দেখো মাইতি দিদি, আমি সেরে উঠে তাকে চাবুক মেরে জব্দ করি কিনা। হায় রে দিদিমণি, চাবুক মেরে কি আর বেটা ছেলে জব্দ করা যায়? ওদের একটু একটু করে সইয়ে সইয়ে জ্বালিয়ে পুড়ে মারতে হয়, পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হয়। বেটা ছেলে ঢিট করবার দাবাই হলো আলাদা। দাবাইটা তুমি জানো নাকি? ও মা, তার জানি না। 3.5 বছর হলো, 3-20 বছর ধরে বুড়ো মাইতির কাজ চেপে রয়েছে। দাবাইটা বলছি শোনো। আগে ভুলিয়ে ভালিয়ে বশ করতে হয়, আশকারা দিয়ে যত্ন আত্তে করে মাথাটি খেতে হয়। তারপর যখন খুব পোষ মানবে, তুমি না হলে তার চলবেই না, তখন নাকে দড়ি দিয়ে চোরকি ঘোরাবে, নাজেহাল করবে, কড়া কড়া চোপা ছাড়বে, নাকানি চোপানি খাওয়াবে। তোমার বুদ্ধি শুদ্ধি নেই দিদিমণি? আগেই চাবুক মারতে গিয়েছিলে,
তাই তো গাধা ডেকে উঠলো, ঘোড়া ভরকালো, তুমি পড়ে গিয়ে পা ভাঙলে। জয়হরিবাবু মানুষটা তো মন্দ নয়, এখানে এসে তোমার খবর নিয়ে যাচ্ছে। দেখতে শুনতে কথাবার্তায় ভালোই, তোমার মতন বিলের দেখা আছে। সেও খোড়া, তুমিও খোড়া, বাধা তো কিছুই দেখছি না। কিন্তু তোমার মাঝে বেঁকে দাঁড়িয়েছে, বলছেন অমন মর্মুখ খণ্ডার মেয়েকে কেউ বিয়ে করবে না। কিন্তু তাই বলে জয়হরির মতন পাত্র তো আর হাতছাড়া করতে পারি না। আমার ভাইজি বেবির সঙ্গে তার সম্বন্ধের চেষ্টা করব। দাদাকে লিখবো বেবিকে যেন এখানে পাঠিয়ে দেন। মাইতি গিন্নি চলে যাবার পরে বেদসির মনে নানা রকম ভাবনার ঠেলাঠেলি করতে লাগলো। সম্মুখ সমরে তার পরাজয় হয়েছে, সে জখম হয়ে বাড়িতে আটকে আছে, ডাক্তারের মতন মিথ্যেবাদী দুটি নেই। এই সেদিন বলল 1 মাস, আবার এখন বলছে 3 মাস। ওদিকে শত্রু হাসছে, আর নেড়ি কুত্তি আর গাধাটাও বোধহয় হাসছে। জয়হরির আস্পর্ধা কম নয়, এখানে এসে খোঁজ নিয়ে মহত্ব দেখাচ্ছে, বেবিকে বিয়ে করবেন। ইস, করলেই হলো। বেতসী শত্রুকে কিছুতেই ছাড় ছাড়া করতে দেবে না, মাইতি বুড়ির দাওয়াই প্রয়োগ করবে। কূট যুদ্ধে শত্রুকে কাবু করে বসে আনতে তো বাহাদুরি আছে। জয়হরি গাদাকে জেব্রা বানিয়েছে, বেতসী কি জয়হরিকে ভেড়া বানাতে পারবে না? সারা রাত তার ঘুম হলো না, মনের মধ্যে যেন ঝড় বইতে লাগলো। সকালে উঠেই বেতসী আর শীতে নিজের মুখখানা একবার দেখে নিল, তারপর মতি স্থির করে শত্রুর প্রতি তার প্রথম বোমা ছাড়লো। জহিরকে 2 লাইন চিঠি লিখে পাঠালো। আপনার কুত্তে আর গাধাটাকে ক্ষমা করলুম, আপনাকেও করলুম, আপনিও আমাকে ক্ষমা করতে পারেন।